গল্পকার শুভ্র মৈত্রর গল্প শুনে নেব। আমার গল্পের নাম যখন নদী পাহাড় ছুঁয়ে ফেলে। ঘুমের মধ্যে লুঙ্গি ভেজানোর কাহিনীটা শুক্রা বুড়োর 3 কুড়ি শরীরটার গায়ে ঠিক কবে থেকে ছেঁটে গেছে সেটা কেউ জানে না। তবে এসব ঘটনা কোনো সাক্ষী থাকে না, মুখে মুখে চলে। অন্তত মরা কালিন্দির পাড়ে ঘাসবালিতে গড়াতে থাকা কোনো নথিপত্র ছাড়াই চলে। আর দিনের অনেকটা সময় কাটানো সাকিব, রিয়াজ, মিঠুনদের কাছে এটা সত্যি। কারণ সাইকেল নিয়ে বাসের ব্রিজে উঠলেই শুক্রা 1 টাকা চায় ওদের কাছে। দিতে না চাইলে ঝগড়া করে, বাপমা তুলে খিস্তি করে, ওকে ফাঁকি বেড়ে নদী পার হওয়ার জো নেই। ওদের বালি পেরিয়েই যেতে হয় সাইকেল হাঁটিয়ে। ঘাটের ডাকে যে কি জাদু আছে প্রতিবার রমেশ মণ্ডলী সেটা পায়। আর রমেশ মানেই শুক্রা, রমেশের ঘাটবাবু। আরেকজন বছর বছর পাল্টায়, শুক্রা পাল্টায় না। ঘাট পাহারা দেওয়ার দায়িত্ব ওর, একজনও যেন ফাঁকি দিয়ে নদী পার হতে না পারে। লক্ষ্মীঘাটের সাথে বাকি পৃথিবীর মাঝে দাঁড়িয়ে আছে এই কালিন্দী। একসময় নাকি এখানে সারা বছর জল থাকতো, নৌকা যেত সার। এখন দেখে বোঝার উপায় নেই সেসব, সারা বছরই মরে থাকে। শুধু সাদা বালির সংসার, মাঝে মাঝে ছোট ছোট জলের গর্ত, আর গ্রামের প্রাইমারি স্কুলের দেয়ালে ঘষা খেয়ে উঠে যাওয়া বিদ্যাসাগরের মুখের মতো। তবে সুযোগ পেলে এর মধ্যেই লকলকিয়ে ওঠে কলাই, ভুট্টা। শুধু বর্ষাতেই যা বোঝা যায় এই এলাকায় জোরদারি আসলে কার। সব জমি হিসাব করে বুঝে নেয় নদী। বাঁশের ব্রিজ ডুবে যায়, শুক্রার ছাউনি সরাতে হয়। অবশ্য তাতে ওর দুঃখ নেই, কারণ এই সময় ঘাটে নৌকা লাগে, ফাঁকি দিয়ে যাওয়ার জো নেই, আয় বেশি হয় তাতে। সারাদিন নদীর পাড়ে ঝুপড়িতে কাটানো শুক্রার বাড়ি কোথায় কেউ জিজ্ঞেস করে না। অন্তত সাকিব, রিয়াজদের এ বিষয়ে কোনো আগ্রহ নেই। বুড়োর সাথে ওদের ভাব যেটুকু, তা ওই ঘাটের বালির মতোই ঝুরঝুরে। পয়সা দিয়ে দরদাম করে, পেছনে লাগে, গালিগালাজ করে। আবার শুক্রা যখন নদীর ছোটোবেলার কাহিনী বলে, ওরাই শ্রোতা। এখন তো মরার লাহান, শরীরে কিচ্ছু নাই। আগে কত জল ছিল জানিস? তোদের বাপ ঠাকুরদাকে পুজ করিস। বড় নৌকা, লঞ্চ, পাটের জাহাজ সব পার হতো এই কালিন্দী দিয়ে। আর জাহাজ শুনে আর চুপ করে থাকতে পারলো না ছেলেরা। জাহাজ কী যে কহ বুড়া, মাথার ঠিক নাই। জাহাজ মানে বুঝো? এই পানিতে জাহাজ? শালা ডোঙার লগি ঠেলা যায় না, তুমি শালা নিন্দের ভিতরে জাহাজ চালাচ্ছ। আর জাহাজের ভিতরেই ছাড়াইছে। খ্যাক খ্যাক করে হাসির ফোয়ারা ওঠে। ইঙ্গিতটা শুক্রার লুঙ্গি ভেজানো নিয়ে। শালা তোর বাপের মুখে মুতেছি, তেরে আসে শুক্রা। পালায় সাকিব, রিয়াজ, মিঠুন সবাই। জানে কিছুক্ষণেই এই রাগ থাকবে বুড়োর, তারপরে আবার ওদের সাথেই ভিড়বে। গ্রামে আর কার সময় আছে ওদের সাথে সময় কাটাবার? কাল দুপুরেই এসে আবার জড়ো হবে ওরা। বুড়ো স্টোভে কড়াই চাপিয়ে বসবে ওদের সাথে। রমেশের বাপের ছিল সেই দাপট, দারোগা বাবুকে একাই আটকায় দিয়া কয়, নজরুল এটি থুয়া যান, নইলে নৌকা যাবে না। শ্রোতারা জানে না নজরুল কে ছিল, স্বদেশী না ডাকাত, পুলিশ কেন ধরতে এসেছিল। শুক্রা নিজেও তা বলতে পারবে না। শুধু এটুকু বোঝা যায়, নৌকা ছাড়া এই গ্রাম থেকে বের হওয়া অসম্ভব। আর এই গাঁয়ে পুলিশের চিরকাল থেকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। আব্বু, ওই আব্বু, ওটি খেলার মাঠ আছে। মাঠ থাকলে তুই কী করবি? বল পিটাবি? কহ না, দেশটা কেমন? মাঠ আছে, লদ্দি। শুন, মাঠ থাক আর লদ্দি থাক, তোর কোনো কামে লাগবে না। টাইমই পেবি না ইধার উধার দেখার। কাম থেকে ফিরে ফিরে খেসতে যাবি, তখন নিন ছাড়া আর কিছু লয়। খেতে দিল করে না তো। ওসব নাচা কুদা মেলাই হলো, দামড়া হলি, এবার কামে লাগ। সাগরের বেটা তো কবে থেকেই যেছে উঠি। ট্রেনের এই কামরাটায় মেলাই লোক। সিটে যারা বসে ঢুলছে তাদের থেকে শাহিন ভালো আছে। আব্বু বুদ্ধি করে 2-3টা তিরপল নিয়ে এসছে স্টেশন থেকে, আর ওই দুটাই বিছিয়েছে কামরার মেঝেতে। শরীর ছড়িয়ে শুতে পেরেছে দুজনে। আব্বু, ফের কি হলো? এখন নিন পার, সকালে নেমে ফের বাসে করে যেতে লাগবে। কহছি নিন পার। আব্বুর ধমকে চুপ পড়ে যায় শাহিন। এই কামরায় আলো ফক ফক করে সারা রাত। অনেকে ঘুমিয়েছে, অনেকের মোবাইলেই গান বাজছে এখনও। ওদের পার্টির সবাই
এখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আব্বুর মতো যাদের আগে যাওয়ার অভ্যাস আছে তারা ট্রেনে উঠে রুটি সবজি খেয়েই নিন পারে, যেন এশারের নামাজ পড়ে ঘরে ঢোকা। শাহিনের এই প্রথম বাইরে যাওয়া। স্কুল যাওয়া বন্ধ করেছে আগেই। এবার আব্বু যখন বলেছিল নিয়ে যাবে সঙ্গে করে, আমিও না করেনি। সত্যি বলতে কি, শাহিন নিজেও না করেনি। আব্বুর হাতে হাতে লাগিয়ে যদি 2টা পয়সা আসে, ঘরটা যদি পাকা করা যায়, আর নিজের পয়সায় যদি একটা বড় মোবাইল কেনা যায়। বন্ধুদের অনেকের আছে, গান হয়, ভিডিও দেখা যায়। আব্বুর ওই পুরনো টিপা ফোন আর ঘরে আম্মির একটা, শুধু কথা চালাচালি করতেই দম শেষ। জায়গাটার নাম আগে শোনেনি, শুনেই বা কী হবে, শুধু জানতে হয় গরম না ঠান্ডা। আব্বু বলেছে পাহাড়, কোনোদিনও দেখেনি শাহিন। অবশ্য মরা কালিন্দী আর বালি মাঠ ছাড়া কী বা দেখেছে। পরবের দিন টাউনে গেছিল বন্ধুদের সাথে, তাও ওদের পয়সায়। গাড়ি ঘোড়া, পার্ক, চকচকে মেয়া ছেলে, সবই অনেক দূরের মনে লাগে। বিদেশ বলতেই প্রথম। ওটি পাহাড় আছে, জঙ্গল আছে, অনেক উঁচু লোহার ব্রিজ হচ্ছে। ওখানেই কাম আছে ওদের, মানে টাকাও আছে, নতুন মোবাইল। তবু এই প্রথম নিজের গ্রামটার জন্য কষ্ট হলো ওর। ফহৎকালে আব্বুর সাথে নৌকায় চাপলো যখন, তখন রিয়াজদের দেখেনি। ওরা আসেনি তখনও ঘাটে। শুক্রা বুড়াও নিজের ঝুপড়িতেই ছিল। কি পেলি আজ, ট্যাংরা না গুচি? শুক্রার প্রশ্নের মুখে এখন সুভাষ কানাইদের দিকে। কালিন্দীর বুকে একটু দুধ এলো কিনা ওরা ডোঙা জাল নিয়ে নেমে যায় মাছ ধরতে। কপাল ভালো থাকলে পোনা, ট্যাংরা, তেলাপিয়া ওঠে জালে। বড় নদী থেকে ভুল করে ঢুকে পড়ে যারা। আর শুক্রার গল্প শুরু হয়, বড় বড় মাছ ছিল এটি, রুই, বোয়াল, ইলিশ। জালে ধরে রাখা যায় না। সুভাষদের সময় নেই। ভোর থেকে ডোঙা ঠেলে যে কটা মাছ পাওয়া গেছে, আড়তে এক্ষুনি না পৌঁছলে সেগুলির পেট ফুলে যাবে। বছরের অন্য সময়টা কোদাল ঝুড়ি নিয়ে টাউনের রাস্তায় দাঁড়ানো ওরা এই সময়টায় কালিন্দীর বুকে মুখ ঘষে। এখন এইসব প্যাচাল কার ভাল লাগে? ছাড়ো তো বুড়া, তোমার বোয়াল, ইলিশ, গুচি ধরতে গুয়া ফাটিচ্ছে আমাদের। ওদের সামনে মুখ নাড়তে পারে না শুক্রা। বিড়বিড় করতে করতে ঝুপড়িতে ঢুকে যায়। এই গ্রামের মানুষকে কাজের খোঁজে টাউন যেতে হয়। শুধু কি কাজ? নগেন ডাক্তারের ওষুধে কাজ না হলে মিল্কির হাসপাতালে বা প্রাইমারি স্কুলের গণ্ডি পার করেও যারা পড়াশুনো চালিয়ে যায়, সবই ও পারে। মাঝে এই বাঁশের ব্রিজ দোলে, মচমচ করে, তবু টিকে থাকে, ঠিক শুক্রা বুড়ার মতো। গ্রামের মানুষ সকালে যায়, তখন তাড়া থাকে। বিকেলে ফেরার সময় গতি অনেক স্লথ। স্কুলে যাওয়ার সময় ছেলেমেয়েরা খেয়াল করে না, ফেরার সময় শুক্রা বুড়ার পিছনে লাগে। ঘাটোয়াল নয়, ঘাটের মরা, শুক্রা বুড়ার পাছায় ফোড়া। কে যে তৈরি করেছিল এই ছড়া তা কেউ জানে না। চলে আসছে বাচ্চাদের মুখে মুখে। শুনে বুড়ার আগে, ওটাই ওদের প্রাপ্তি। আরেকটু যারা লায়েক হয় তাদের বুড়ার ঘুমের মধ্যে লুঙ্গি ভেজানো নিয়ে চর্চা করার অধিকার জন্মায়। শুক্রাই ঘাটের বাইরে কোনোদিনও পা ফেলেছে কিনা কেউ জানে না এই ঝুপড়ি ছাড়া আর কোথাও কোনো ঘর আছে কিনা, এই বা ঘরের মানুষ। গায়ের মানুষ জানে কালিন্দী আছে, শুকনা হলেও আছে, আর আছে শুক্রা। শরীরের অসংখ্য ভাঁজে যার নদী আর ঘাটের ইতিহাস লেখা আছে। এতদিন ধরে থাকতে থাকতে শুক্রা লক্ষ্মীঘাটের অবিচ্ছেদ্য অংশ যেন। ছেলেরা গাল দেয়, তারপরেও ঘাটে এসেই বসে। পরবের সময় সেমুয়ের পায়েস আসে শুক্রার ঝুপড়িতে, লক্ষ্মী পূজায় খিচুড়ি। হ্যাঁ রে তৌফিকের বেটাকে দেখছি না কয়দিন, আসেনি তোদের সাথে? শুক্রার এমন জিজ্ঞাসা শুধু সাকিব রিয়াজদের সাথেই থাকে। আর শুক্রা যে ওদের কারো নাম জানে না, বাপের নামেই চেনে, সেটাও সকলের জানা। অয়া শুনবে না তোমার এই পানি আর জাহাজের গুলবাজি, বাপ লিয়ে গেছে ওকে বিদেশে। আমিও যাবো পরবের পর, দফাদার করেছে। নৌকার ঘাটে মাচার উপরেই এখন রিয়াজদের ঠেক। ওখানেই মোবাইল থেকে চোখ না সরিয়ে উত্তর দেয়, এখনই লিয়া গেল। নদীর গুমরটা খানিক কমতো। বিড়বিড় করে শুক্রা। কারো কানে গেল বলে মনে হয় না। ও জানে না কোন দেশে গেছে তৌফিকের বেটা, সেখানে নদী আছে কিনা। ও শুধু জানে পোয়াতি হলে নদীর খিদা বেশি লাগে। সাকিবরা নজর করেছে এই বর্ষার সময় যখন সত্যি কালিন্দীর বুকে জল থই থই করে, রমেশ মণ্ডলের নৌকা দুটো ঘাটে এসে ভেড়ে শুক্রা খানিক যেন চুপ মেরে যায়। এই গল্পগুলো বলে না আর। সেদিন যেমন হিসেব করছিল, এই তো ভাদর মাস শেষ হলো, এবারেই টান পড়বে জলে। তার নামতে নামতে সেই দুর্গা পূজা। কেন পানি নামলে তোমার কি, তোমার জাহাজ ভিড়বে লক্ষ্মীঘাটে? রিয়াজের কানে চলে গেছিল শুক্রার হিসাব নিকাশ। শুক্রা উত্তর দেয় না, বরং সাকিব উত্তর দেয়, বুঝলি না,
ওই বিড়ির ছাড়া বুড়ার ইনকাম হয় না, নৌকার পয়সা তো হিসাব করা, সরাতে পারে না, সালা মাক্ষি চুস। এই সময় শুক্রা গালি দিতেও ভুলে যায় যেন। খুব ঘাবড়ে গেছে শুক্রা। রমেশ আসবে শুনেই কেমন ঘাবড়ে যায় ও। তো আজকে আবার পুলিশ নিয়ে আসছে, খবর চলে এসেছে আগেই। এমনিতেই জল পেরিয়ে পুলিশ আসে না এই গায়ে, গ্রামের লোক নিজেরাই মিটমাট করে নেয়, তাহলে কি বড় কিছু? লক্ষ্মীঘাটের কেউ কি থানা পুলিশ করলো? ও তো রমেশের টাকা পাই পাই করে বুঝিয়ে দিয়েছে রোজ, নিজের টাকাও রাখেনি। রমেশের ভাতিজা যা দিয়েছে সেটাই নিয়েছে। ওর নিজের আর কত টাকা লাগে? হ্যাঁ, বিনে পয়সা কজনকে ঘাট পার হতে দিয়েছিল ঠিকই, সে খবরটাও কি চলে গেল তাহলে ওর কাছে? শুক্রার মনে আসে নানান চিন্তা। শুক্রাকে বলিস মেম্বারকে খবর দিতে, আর গাছের নিচে একটা চেয়ার যেন রাখে, বাবুরা বসবে। শুধু এই নির্দেশটাই এসেছে রমেশের ভাতিজার মাধ্যমে। তা শুধু চেয়ার কেন, পঞ্চায়েত থেকে ছাতাও এসছে। কি জানি কখন আবার বৃষ্টি নামে। শুধু শুক্রা নয়, গাঁয়ের অনেকেই আজ টেনশানে। কালু মেম্বার নিজে হাঁকাহাঁকি করছে, আর সবচেয়ে বেশি চেয়ার ছাতা সব তারই বাড়ি থেকে এসেছে। আর এতজনের ব্যস্ততা দেখে শুক্রা খানিক ভরসা পায়, তাহলে ওর জন্যে পুলিশ আসছে না। তবু রমেশকে দেখি গলা শুকোয় ওর, আকাশটাও কেমন গম্ভীর হয়ে আছে আজ। শাহিন, শাহিন বেটা, কিছু পুচ করবি না? সব কহবো, পুচ কর। দেখ গাড়ির ডিব্বাটা কেমন ঠান্ডা, এই গাড়িতে তোর আব্বু কোনো দিন চড়েনি আগে। গদ্দিতে আরাম কর। ওঠি তো তাব্বুতে নিজের কত কষ্ট, ফের পানি, হাইরে বাড়িস, এখন নিন পার। তোর আম্মি ফোন করা ছিল, পুচ করলো কখন আসছো উহার সাইন, ব্যাটার লিগে সেমাই পাকাচ্ছে লাগছে। হায়রে নিন, নাকটা খুল না একবার, বাহিকার রাস্তাটা দেখ। গাড়ি থামাতে কহবো, বেটা ঠান্ডা খাবি? শুন না, মেলায় টাকা দিয়েছে, দফাদার মানুষ ভালো, এবার দালানটা দিব। হ্যাঁ হ্যাঁ, তোর ফোন দিব কইছি, ভিডিওওয়ালা ফোন। তোর আম্মিকে ভিডিও করবি। বেটা উঠ না একবার, আঁকটা খুল। যাওয়ার টাইমে তো কত কথা কয়েছিলি, এখন পুচ কর, সব কইব। তোর আম্মিকেও ফের ফিরিস্তি দিতে লাগবে। ওটি কি খেলা সাইন বেটা, শরীর শুকনা লাগছে কেন, সব কইতে লাগবে। কইব তোর সাইন লায়ক হয়েছে, অনেক উঁচায় উঠে কাজ ঝালাই দেয়, নাট বল্টু স্ক্রুপ, এরপর থেকে একাই যাবে, বাপকে লাগবে না। আঁকটা খুল না একবার। সেদিন সকালে তো আমি নিচেই ছিনু, আমার নিচেই কাম, তুই তো তরবরি উঠে গেলি ওই ব্রিজের মাথায়। তারপর ধরাম করা শব্দটা, উফ, এত বড় ব্রিজ এভাবে ভাঙে, কি শব্দ, শালার কানে ঝাপসা লেগে যায়। আঁখেও লেগেছিল ঠিক, নইলে এই চিল্লামিল্লির মধ্যে তোকে ঢুঁড়ে পেলাম এত দেরি করে, নিচে পড়ে আছিস, কাদা লটপটে গেছিস শরীরে। অন্যরা পানি চেয়েছিল, তুই তো বেটা নিন্দ পেরেছিস, এখনও নিন্দ, কোনো আওয়াজ নাই, সেই থেকে আঁখ মুন্দেই রেখেছিস। এত কিসের নিন্দ তোর আঁকে? দেখ দেখ, ঘর চলে এনু, কত ভিড়, তোয়াকে দেখবে, আঁখ খুল বেটা। এই ভিড়ের মধ্যে কেউ শুক্রাকে খোঁজে না, রমেশকেই তো দেখা যায় না। আজকের দিনে ঘাট বা ফেরি নিয়েই তো মাথা ঘামায়নি কেউ। নৌকায় সবার জন্য ভাড়া নির্দিষ্ট আছে। মানুষের জন্য মাথা পিছু 2 টাকা, গরু ছাগলের জন্য 1 টাকা, মোটরসাইকেলের জন্য, মোটরসাইকেলের জন্য 3 টাকা, ছাত্রদের জন্য হাফ। শুক্রার সব মুখস্থ, কিন্তু কফিনের রেট জানা নেই ওর। আজকে যখন তৌফিকের বেটাকে বিরাট কাঠের বাক্স করে নিয়ে এলো, সাথে এলো অফিসার, পুলিশ, আরও কতজন, ঘাট ভরে উঠল মানুষে। মাইকও এসেছিল ঘাটে, শুধু শুক্রা ছিল এক কোণে, ভাড়া চাইতে যেতে পারেনি। রমেশ নিজেও গা করেনি দেখল। মাইকেই শুনল কোন পাহাড়ের দেশে গেছিল ছেলেটা, বাপও ছিল, আর বাপের সামনেই ছেলেটা পড়ে গেল উপর থেকে, পড়ে সেই যে চুপ মারল, তারপর থেকে রা ফোটেনি মুখে। এই গ্রামের মানুষ মাইক চেনে না, এই গ্রামের মানুষ মাইক চেনে, জলসায় হয়, প্যান্ডেলে বাজে, ভোটের সময় মাইকে কথা বলেনি তারা। কিন্তু আজকে মাইকের শব্দ অনেক গম্ভীর, কোনো উঁচু তলার মানুষ এসেছে, কঠিন কঠিন শব্দ বলছে, পরিবারের পাশে থাকার কথা বলছে। তৌফিক নিজে তখন কাঠের বাক্সটার পাশে সেঁটে আছে। বাক্স থেকে বের করে ওকে গোট দেওয়ার জন্য নিয়ে গেল যখন, তখন শুক্রা দেখেছিল ছেলেটার মুখে একটা হাসি ঝুলছিল, যেমন বহু বছর আগে বর্ষার কালিন্দী থেকে উঠে আসা একটা মুখে ছিল। সেবার নদী ভরে উঠেছিল পোয়াতি মেয়ের মতোই, অনেক খিদা ছিল পেটে, সেই মুখটায় গোফের রেখা ছিল না। শুক্রা সেদিন কথা বলেনি ওর সাথে, আর এখন যখন অফিসার বাবু তৌফিকের হাতে তুলে দেয় টাকার কাগজ,
শুক্রা লক্ষ্য করে ওই পাতলা কাগজটা খুবই ভারী, তৌফিকে ধরে রাখতে কষ্ট হয়। সেদিন যৌবনের শুক্রার যতটা ভারী লেগেছিল কাঁধে 10 বছরের শরীরটা। লক্ষ্মীঘাটে ঘটনা কম হয়, মানে কাল বিকেলের মতো ঘটনা। এত বাবুদের পা এখানে পড়ে না কোনো দিন। আজ ঘাটের গল্পে কালকের বিকালটাই তাই উঠে আসবে, সেটা স্বাভাবিক। রিয়াজ, সাকিব, মিঠুনদের গল্পেও কালকের বিকেল। অফিসার বাবুরা যে রমেশকে কাছে ভিড়তেই দেয়নি, সবাই দেখেছে, দেখে আনন্দ পেয়েছে। মেম্বার গা ঘেঁষেছিল ওদের, বোঝা গেল আসল নেতাকে। আর শুক্রা যে চুপ মেরেছে, ওর ঝুপড়ি থেকে বেরোয়নি সকাল থেকে, সেটা লক্ষ্য করার সময় ছিল না ওদের। বরং অনেক মুখরোচক চর্চা। কালকে মেলায় টাকা পেল সাইনের বাপ। লক্ষ্মীঘাটে আনন্দের সময় কেউ হিসেব করে না, যেমন নেই শোকের কোনো আগুল। কাল বিকেলে যারা বিলাপ করে কেঁদেছিল, এই সকালে তারা তীব্র ঝগড়ায় মেতে ওঠে প্রতিবেশীর সাথে। চেনা মুখগুলি ঘাটে এসে ভেড়ে রোজকার মতো। ভিড়ের মধ্যেই আবার নৌকোর জন্য ব্যাগ কাঁধে করে দাঁড়ায় তৌফিক। আবার যাচ্ছে সে দেশে, যার মাটিতে এখনও শাহিনের গায়ের গন্ধ মিশে আছে। যেতে হবে আজকেই, দফাদারের কড়া হুকুম। শুক্রা কিছু বলতে পারে না। শুনেছোটা পাহাড়ের দেশ, নদী নাই, কেবল মনে হয় পোয়াতি নদীর খিদা পাহাড়ও মেটাতে পারে না। ধন্যবাদ। আমরা আলোচক তপনকর ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। শুভ্র মৈত্র আমার অত্যন্ত প্রিয় গল্পকার। ওর গল্পের বাঁধন, গল্পের যে বিস্তার, সেগুলো এত কন্ট্রোলড এবং এত সুন্দর তার বর্ণনা এবং তার ব্যবহার, সেটা অত্যন্ত আকর্ষণীয়ই হয়। এই গল্পটি তো আমার তাই মনে হয়েছে। আমি বিস্তারিত যাচ্ছি না মানে সময় নেই অ্যাকচুয়ালি। তা যাই হোক, আমি পরবর্তী অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, আসবে। আমি এখানেই শেষ করছি। নমস্কার। কথামালাকে ধন্যবাদ। আমাদের এই পর্বের ছোট গল্প পাঠ এবং তার আলোচনা শেষ হলো।